হাজী নাসিরউদ্দিন কলেজে অধ্যয়নরত প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। বেশ কয়েকদিন ছুটি থাকার কারণে তোমাদেরকে ক্লাস নেওয়া হয়নি। আজ আবার দাঁড়াইছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ক্লাস করার জন্য প্রস্তুত আছো। আমরা আজকে পড়াবো কোয়ান্টাম সংখ্যা। গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, হাজী নাসিরউদ্দিন কলেজ, কলারোয়া, সাতক্ষীরা। তো দেখো, আজকে আমরা পড়াচ্ছি কোয়ান্টাম সংখ্যা, গুণগত রসায়ন প্রথম পত্রের কোয়ান্টাম সংখ্যা কী জিনিস। কোয়ান্টাম সংখ্যা হলো কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের উপশক্তি স্তর কেমন, সেই উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকস্থিতি অর্থাৎ ওরিয়েন্টেশন কেমন, এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই চারটা রাশি প্রকাশ করা সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি আবারও বলি, কোয়ান্টাম সংখ্যা হলো কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের উপশক্তি স্তর কেমন, এবং ত্রিমাত্রিক দিকস্থিতি ওরিয়েন্টেশন। আর বলতেছিলাম, ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এই চারটা রাশি প্রকাশ করা সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কি কি লিখছি? এন প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। এনের মান হবে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা 7 পর্যন্ত। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন। এলকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এনের মানের উপরে নির্ভরশীল, অর্থাৎ 0 থেকে শুরু হবে আর n-1 পর্যন্ত হবে। এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা হবে n-1 পর্যন্ত। এম কে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম এর মানটা শুরু হয় 0 থেকে এবং শেষ হয় +-l পর্যন্ত। এস কে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। এস এর মান হয় +12 অথবা -12। তাহলে বলছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা। কোনো একটা ইলেকট্রনের পূর্ণ বর্ণনা করতে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, যেমন আমরা জানি শক্তি স্তর। এন এর মান যখন 1 হয় কে শেল, এন এর মান যখন 2 হয় এল শেল, এন এর মান যখন 3 হয় এম শেল, এন এর মান যখন 4 হয় এন শেল। শক্তি স্তর, অরবিট, অর্থাৎ অরবিটাল না, অরবিট। তাহলে এন আর এলকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই এল নির্ভর করে এন এর উপর, অর্থাৎ এল এর মানটা 0 থেকে শুরু হয় আর শেষ হয় n-1 পর্যন্ত। এম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম এর মানটা 0 থেকে শুরু হয়, এম নির্ভর করে এল এর উপর। এম এর মানটা 0 থেকে শুরু হয় এবং +-l পর্যন্ত হয়। আর এস কে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা দেখো শুরু করি। তাহলে লিখছি, যখন এন এর মান হলো 1, অর্থাৎ প্রথম শক্তি স্তর কে শেল, এন এর মান যখন 1 প্রথম শক্তি স্তর, তখন এল এর মানটা হয় 0। তা আমরা জানি এল এর মান 0 হলে হয় এস উপশক্তি স্তর, এল এর মান 1 হলে হয় পি উপশক্তি স্তর, এল এর মান 2 হলে হয় ডি উপশক্তি স্তর, এল এর মান 3 হলে হয় এফ উপশক্তি স্তর। এল এর মান 0 হয়েছে, তাহলে এখানে হবে এস উপশক্তি স্তর 1s। আর এম এর মানটা হবে 0, অর্থাৎ একটি মাত্র অরবিটাল আছে। আর এস এর মানটা হবে +12 এবং -12। আরেকটা বলি, কোনো একটা উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন ধরবে তা নির্ভর করে 2 × 12 + 1 এই সূত্রের উপর।
যেহেতু আমরা দেখতেছি এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধরে, তাহলে এখন এল এর মান বসাবো 0। তো এল এর মান 0 বসালে পাওয়া যায় 2, অর্থাৎ এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। বলছিলাম প্রথম শক্তি স্তরে এস নামক একটি মাত্র উপশক্তি স্তর আছে। প্রথম শক্তি স্তরে প্রথম অরবিটে একটি মাত্র উপশক্তি স্তর আছে এস নামক একটি মাত্র উপশক্তি স্তর আছে। সেই এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি। আর এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো অরবিটাল সংখ্যা হলো 1টি। একটি ঘরে 2টি ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রন দুটার স্পিন হয় একটা +12, একটা -12, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় শক্তি স্তর করব। দেখো দ্বিতীয় শক্তি স্তর করছি আমরা এখন। কে শেলের পরে হবে এখন এল শেল। দ্বিতীয় শক্তি স্তর এল শেল, দ্বিতীয় শক্তি স্তর। এন এর মান আজকে 2, তাহলে এল এর মানটা 0 থেকে শুরু এবং n-1 পর্যন্ত, 1 পর্যন্ত শেষ। এল এর মানটা 0 হলে হয় এস, 1 হলে হয় পি, তাহলে পাওয়া গেল 2s 2p। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 2টি আছে উপশক্তি স্তর, এস নামক এবং পি নামক। এস নামক উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, আর পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা দ্বিতীয় শক্তি স্তরে হয় 8টি। এস এ 2টি, পিতে 6টি। এখন আমরা দেখবো অরবিটাল। যখন এল এর মান 0 তখন হয় এস অরবিটাল বা এস উপশক্তি স্তর, তার এম এর মানটা হয় 0। তার মানে এস উপশক্তি স্তরের একটি মাত্র অরবিটাল আছে। আর যখন এল এর মান হয় 1 তখন হয় পি উপশক্তি স্তর, তখন এম এর মানটা হয় 0 +1 -1। অর্থাৎ পি উপশক্তি স্তরে 3টি আছে অরবিটাল, একটা পি এক্স, একটা হলো পি ওয়াই, একটা পি জেড, একটা -1, একটা 0, একটা +1। 3টে আছে অরবিটাল। ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। প্রতিটা অরবিটালে ইলেকট্রন ধরে 2টি করে, অর্থাৎ 3টি অরবিটাল আছে পি উপশক্তি স্তরে। ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টি। তাহলে আমরা বলছিলাম যে স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে হবে +12, -12, +12, -12, +12, -12। আমরা যখন হুন্ডের নিয়ম শিখাবো তখন বলবো যে 3টা ঘরে ইলেকট্রন আগে প্রতিটায় একটি করে হবে, তারপরে ইলেকট্রন ডাবল হতে হতে আসবে। অর্থাৎ আগে ঘরগুলো অর্ধপূর্ণ করার পরে ক্রমান্বয়ে পরিপূর্ণ হতে আসবে। সেটা হুন্ডের নিয়ম সময় আমরা শেখাবো। তা বলছিলাম দ্বিতীয় শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন ধরে 8টি, তাহলে এসে 2টি, পিতে 6টি। এর পরেরটায় যাব। তৃতীয় শক্তি স্তর বলে আমরা এখানে শেষ করব। আমরা আউটবাউ নীতি শেখাবো। তৃতীয় শক্তি স্তর এম শেল, অর্থাৎ থার্ড শেল। এটা হলো এম শেল, তৃতীয় শক্তি স্তর। এন এর মান হয় 3, আর এল এর মান হয় 0 থেকে শুরু n-1 পর্যন্ত, অর্থাৎ 1 এবং 2 3টি মান। এস পি ডি, 3s 3p 3d, 3টি হয় উপশক্তি স্তর। ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় এসে 2টি, পিতে 6টি, ডিতে 10টি, মোট 18টি ইলেকট্রন হয়। আর এস এর জন্য অরবিটাল হয় 1টি, পির জন্য অরবিটাল হয় 3টি, আর ডির জন্য অরবিটাল হয় 5টি। অর্থাৎ সর্বমোট অরবিটাল সংখ্যা হলো 9টি। 1 2 3 4 5। ডিতে আছে 5টি অরবিটাল, পিতে আছে 3টি অরবিটাল এবং এসে আছে 1টি অরবিটাল। সর্বমোট অরবিটাল সংখ্যা হয় 9টি। ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 18টি। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 18টি, অরবিটাল সংখ্যা হয় 9টি। তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা শেখাবো আউটবাউ নীতি। আউটবাউ নীতি আমরা দেখতে পাই যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 19তম ইলেকট্রনটি কেন 4s1-এ যায়, 3dতে না যায়? অর্থাৎ তৃতীয় শক্তি স্তর পূর্ণ না করে কেন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনটি গেল, আমরা সেই কথা বলবো। কোনো একটা ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে ক্রমান্বয়ে ইলেকট্রনটি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই নীতিকে বলা হচ্ছে আউটবাউ নীতি।
অর্থাৎ আউববাউ নীতিটি হলো এভাবে বলতে পারি আমরা, হাইড্রোজেন হতে শুরু করে পরমাণুর নিউক্লিয়াসে একটির পর একটি প্রোটন যুক্ত করে এবং নিউক্লিয়াসের বাহিরে শেলে কক্ষপথে একটির পর একটি ইলেকট্রন যুক্ত করে, অর্থাৎ আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার নীতিকে বলা হয় আউববাউ নীতি। এই নীতি অনুযায়ী পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না যেয়ে 4s নামক অরবিটালে যায়। দেখো তোমরা, পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবারে 3d এখানে ইলেকট্রন না হয়ে এটা আমাদের হবে 4s1। কেন হলো এটা? আমরা জানি 3d শক্তি কত হলো, n প্লাস l সমান সমান n এর মান হয় 3 আর l এর মান হয় 2, যেহেতু d তে আছে শক্তি হলো 5। আর 4s এর শক্তি কত, n প্লাস l সমান সমান n এর মান 4, l এর মান 0, যেহেতু s এ আছে l এর মান 0, তাহলে শক্তি হলো 4। তাহলে যেখানে শক্তি নিম্ন ইলেকট্রন সেখানে প্রবেশ করবে, তাহলে 4s এর শক্তি হয়েছে নিম্ন 3d অপেক্ষা, তাই ইলেকট্রনটি 4s নামক উপশক্তি স্তরে প্রবেশ করবে। এই ছিল আমাদের আউববাউ নীতি। এখন বলবো আমরা হুন্ডের নীতি। হুন্ডের নীতি ছিল একই প্রকৃতির অরবিটালে সমান্তরাল স্পিনযুক্ত সর্বাধিক সংখ্যক একই প্রকৃতির ইলেকট্রন অবস্থান করিলে উহারা অধিক পরিমাণে সুস্থিত হইবে। একই প্রকৃতির অরবিটালে সমান্তরাল স্পিনযুক্ত সর্বাধিক সংখ্যক একই প্রকৃতির ইলেকট্রন থাকিলে উহারা অধিক পরিমাণে সুস্থিতি হইবে। অর্থাৎ অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটালগুলো অধিক পরিমাণে সুস্থিত। আমরা জানি এস এ ইলেকট্রন ধরে 2টা, তাহলে s2 অথবা s1 অথবা p6 বা p3 অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, d5 অথবা d10, f7 অথবা f14 এইগুলো আমাদের অধিক পরিমাণে সুস্থিত। এই কারণে ক্রোমিয়াম, কপার, সিলভারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পরিলক্ষিত হয়। দেখো তোমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন। ক্রোমিয়াম 24, তখন আমাদের এখানে হবে 18 পরে এখানে চলে গেল 4s2 20 আর এখানে 3d4 24। এটা হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে ইলেকট্রনটা এখানে হবে 4s1 আর 3d4 না হয়ে 3d5, অর্থাৎ d ধারণ ক্ষমতা 10টি এখন হয় 5টি, এস এর ধারণ ক্ষমতা 2টি এখন হয় 1টি। এটাও অর্ধপূর্ণ, এটাও অর্ধপূর্ণ। এই ছিল আমাদের হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। আমরা দেখাচ্ছি কপারের বিন্যাসটা কেমন। কপার 29 সময় উচিত ছিল এখানে 4s2 আর 3d9 হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে এটা হবে আমাদের 4s1 আর 3d9 না হয়ে 3d10, অর্থাৎ এটা অর্ধপূর্ণ 4s1 আর 3dটা পরিপূর্ণ। অর্ধপূর্ণ পরিপূর্ণগুলো অধিক পরিমাণে সুস্থিত হুন্ডের নিয়ম অনুযায়ী। আমরা এখন বলবো পলির বর্জন নীতি। 1925 সালে এন.ডব্লিউ. পাউলি পরমাণুর ভিতরে ইলেকট্রন সম্পর্কে একটি নীতি বাহির করেন। এই নীতি অনুযায়ী একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটি ছিল পলির বর্জন নীতি এবং বলা হয়েছিল যে একটি পারমাণবিক অরবিটালে বিপরীত ঘূর্ণীয় সর্বাধিক সংখ্যক 2টি ইলেকট্রন থাকতে পারে। যেমন দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, হিলিয়াম দেখাই অথবা আমরা ক্যালসিয়াম দেখাই। হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে 1s2, প্রথম ইলেকট্রন E1, প্রথম ইলেকট্রনের জন্য n এর মান হবে কত 1, l এর মান হবে 0, m এর মান হবে 0, s এর মান হবে +½ হিলিয়ামের দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান হবে 1, l এর মান হবে 0, m এর মান হবে 0, s এর মান হবে -½ অর্থাৎ 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এই ছিল আমাদের পলির বর্জন নীতি। এরপরে আমরা
নেক্সট কাজ করব আগামী ক্লাসে। দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।